হলে আমার কত কষ্ট হয় জানো? খাও দা, খাও, খাও। খাবারটা প্রাণ বাঁচাবার জন্য দরকার হয়, প্রাণ মারার জন্য নয়। বাবা, যা, না বাবা, না। চরণদা, তুমি বাবাকে স্নান করিয়ে ঘরে নিয়ে যাও। চরণদা, আমি আজকে নিজে গিয়ে বাবাকে খাইয়ে দেব। তাই হবে বৌদিমণি, তাই হবে। সত্যিই কি তুমি আসার আলো দেখাচ্ছ নাকি আধার অন্ধকারে অন্ধকারে ঢুকে দিচ্ছ? দয়া করো ঠাকুর, আমাকে একটু দয়া করো। কি হলো চরণদা? বাবাকে তুমি নিয়ে যাও। এই যাচ্ছি, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ বাবা, করবো, নিশ্চয়ই মুক্ত করবো বাবা, নিশ্চয়ই মুক্ত করবো। এই পৃথিবীতে সবার যেমন চলাফেরা করার অধিকার আছে, তেমনি আপনার শৃঙ্খল মুক্ত করে আপনাকে আমি। না বাবা, না। দাদা একটু বদ্ধ উন্মাদ, তাই তো দাদাকে ওইভাবে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ও হাত পা খুলে দিলে কিন্তু সবচেয়ে আগে তোমারই ক্ষতি করবে। কারণ তোমাদের এই হঠাৎ করে বিয়ে হওয়াটা দাদা কিছুতেই মেনে নিতে পারে নিশ্চয়। আমার সাগর যখন পছন্দ করে তোমার বিয়ে করে এনেছে, তখন তোমার বাবা মা বা বংশ পরিচয় সম্পর্কে জানা বা দেখা মনে করিনি। তোমার কথাবার্তা চাল চলনে আমি বুঝে নিয়েছি তুমি কেমন বলছে। আই মিন কেমন বাবা মায়ের মেয়ে। আপনার কথাবার্তা চাল চলনে আমি বুঝে নিয়েছি আপনি কেমন ধরনের মানুষ। হ্যাঁ, আর কাকাবাবু একটা কথা মনে রাখবেন যে আমি কিন্তু বোবা মানুষের চোখ দেখলেই তার মনের ভাষা বুঝতে পারি। তাই বাবার কাছাকাছি কিছুদিন থাকলে এই চাণক্য মুখার্জির চাল চৌধুরীর উপরে ধরে পড়বে, তাই না? শোনো বৌমা, তুমি তো ছেলে মানুষ। এই চাণক্য মুখার্জিকে যতখানি চিনেছ তার হাজার কিন্তু চিনতে এখনো বাকি রয়ে গেছে। এই চাণক্যের ভাগ্যের ইতিহাসটা কোন মহাকাব্যের চেয়ে কম নয়। 22 বছর আগে তার ভাগ্যের ইতিহাসে সে যা লিখে গেছে তাই কিন্তু ঘটবে। তার বাইরে যদি কিছু ঘটাতে চাও তাহলে আমি তোমাকে আমার নামে অভিযোগ করি, কিন্তু তোমার কোনো কথাই সে মানবে না। আর যদি নিতান্তই মারে
বোকা নাকি? তার আগে ওই পাগড়িটা তো তোর ঘরের মধ্যে নিয়ে গিয়ে সবই তো তখন তো একেবারে ওই প্যান্টুলনটা খুলে উলঙ্গ হয়ে আসতে পারছিস রে হতভাগা। সেটা আমার কি বাবা? প্যান্টুলনটা খোল তখনই বুঝতে পারবি। থাম হতভাগা থাম। ছেলে ছেলে হয়ে আর বাপের সামনে ন্যাংটা হচ্ছে। বৌমা বৌমা ওকে ঠিকঠাক হতে বলো। ছি 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 হতভাগার কাণ্ডটা দেখেছো? ছি ছি আমি বোকা নাকি? যে আমি এমনি এমনি ন্যাংটা হয়ে যাবো? তবে আমি বলে দিয়েছি, বলে দিয়েছি। দ্রৌপদীকে। হ্যাঁ, এবছর পুজোর দ্রৌপদীর বস্ত্রালয়ে আমি দুধটা তুলে লোন করছি। কাল রাতে কালকে আমাদের বিবেল নিয়ে যাচ্ছিল, যে মেয়েটা দ্রৌপদীর লোন করছিল না, তার কাপড় ধরে আমি এমন করে মেরেছি। মেয়েটা একেবারে বলতে পারি। বলতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, আমি খোলে দেখাচ্ছি। হ্যাঁ, আমি দুধটা খাই আর তুমি দ্রৌপদী। হ্যাঁ? আমি বোকা নাকি? এখনো খোলাই হয়নি, বলে ছাড়ো ছাড়ো ওদের তো আমার ডাকি না, ওই পাড়ার মেয়েরা ডাকে। আমিও বাবাকে বলে দেবো। কালাকে দাদা যখন তোমার শাড়ি ধরে ওরম ওরম করছিল, তখন তুমি তাকে কত আদর করলে। আর এখানে আমি একটু তোমার শাড়ি ধরে এলোমেলো করছি বলে ওই তো! এখানে কেউ তো তোমার দয়া বেলাবু দিল কাল রাতে। সব আমি আমার মোবাইলেতে তুলে রেখেছি। আমি বোকা নাকি? এমনি এমনি দিয়ে দেবো, তবে তুমি যদি আমার কথা বলো তবে দেবো। মানে আমি একটা না প্ল্যানিং করেছি, আমি না তোমাকে বিয়ে করবো। বাইকেও বলাবো, বাইকেই বলাবো, মানে আমাদের সিনেমায় একটাই বউ হবে, তুমি। মানে এ বাড়িতে যদি তিনটে বউ আছে তো তারা মালামালি করবে। আমাদের এত বড় সম্পত্তি সব ভাগাভাগি হয়ে যাবে। আসলে মেয়েরা মিলেমিশে একসাথে থাকতে পারলে তো, তাই আমি প্ল্যানিং করেছি আমাদের সিনেমায় একটাই বউ হবে, তুমি। যাতে মালামালি হবে না আর ভাগাভাগি হবে না। এখানে আমি মহাভারত থেকে দেখেছি। ওই পাণ্ডবেরা 5 ভাই মিলে একা দ্রৌপদীকে বিয়ে করেছিল বলেই তো তাদের মধ্যে মারামারি হয়নি আর ভাগাভাগি হয়নি। যদি দ্রৌপদী যদি দুঃশাসন আর দুঃশাসনকে বিয়ে করে নিত, তাহলে পাতা গেল বনবাস আর কুরুক্ষেত্রের যুদ্ধটা না বন্ধ হয়ে যেত। তাই ভাবছি আমরা 3 ভাই তোমাকে বিয়ে করবো। ঠিক বলেছো তুমি বোকারা। আসলে তুমি বোকা হলেও তুমি শালা
কেন রে দিদি আজই আমাকে কেন চলে যেতে হবে? পারবো না বৃষ্টি। আমি তোকে এখন কিচ্ছু বলতে পারবো না বৃষ্টি, পারবো না। তুই আমাকে বলবি না? জানিস বৃষ্টি, আমার মনে হয় আমার শাশুড়ির ওই হঠাৎ করে সেখানে কাজে যাওয়ার ঘটনাটা সত্যি নয়। আর সেই সত্যি আমার শ্বশুরের বাবা হয়ে যাও, এটা একটু সাজানো না হয়, জানিস বৃষ্টি? ওটা তো একটা আস্ত শয়তান। খারাপ না, ওরা শয়তানের বাচ্চা। ওই বোকাটার পুত্র আমি ছিঁড়ে একেবারে খুন করে দেবো রে। না বৃষ্টি না, এখন কিচ্ছু করবি না বৃষ্টি, কারণ তোর জামাইবাবু তার টাকাকে অন্ধের মতন বিশ্বাস করে, তাই তুই কিছু করবি না। সময় হলে আমি যাবো বৃষ্টি, কিন্তু সময়ের আগে যদি তুই খারাপ কিছু অঘটন ঘটে যায় দিদি, তোকে বৃষ্টি হোক না, তুই তো আছিস, পারবি না তো দিদির ওপর কোনো অন্যায় হলে তাকে রক্ষা করতে পারবি না বৃষ্টি। নিশ্চয়ই পারবো দিদি, প্রয়োজন হলে ওদের এই বংশটাকে একবারে আমি ধ্বংস করে দেবো। কিন্তু তার আগে আমার তোর শত্রুদেরকে চিনতে হবে। ওই কাকা আর এই বোকার আমরা তো এক নম্বরের সাথে, সেটা আমি চিনলাম, কিন্তু ওদের সেই ছোট ছেলেটা, সেও কি বাপ দাদার মতো একই রকম শয়তান? বৃষ্টি, আমি জানি না, তবে মনে হয় সেরকম নয়। কারণ জানিস, আমার বিয়ের পর না ও আমার কাছে এসেছিল, আর হঠাৎ করে আমার বিয়ে হয়ে যাওয়ায় আমার হাত ধরে ভীষণ কেঁদেছিল। তাই তো ওর ওই বৌদি ডাক্তার আজও আমার কানে বাজেনি, যেন মনে হয় বড় মাদরে বাবাকে ডেকে বলছে। জানিস বৃষ্টি, আমার মনে হয় ও আমার বড় মাদরে ডাকছে আর বলছে, হ্যাঁ রে, তাই তো। হ্যাঁ। আরে ঠাকুরপো, তুমি তোমাকে কেমন চমকে দিলাম বলো? খুব ভালো আছো তো বৌদি? ভাই থাক, তুমি অনেকদিন বাঁচবে ভাই। এইমাত্র আমি বৃষ্টিকে তোমার কথাই বলছিলাম। বৃষ্টি, হ্যাঁ, আমার বোন। কিরে মুখপুরি, ওদিকে মুখপুরি কি করছিস? এই আবার ঠাকুর এসছে, ওর সঙ্গে আলাপ কর। নমস্কার। আপনি কি হলো? একে হামুড়ি তাকিয়ে কি দেখছো ঠাকুরপো? না মানে আমার বোন কিন্তু ভীষণ সুন্দরী। সুন্দরী না ছাই? এই একদম নজর দেবে না বলে
দুয়ার দিয়েছি খুলে, এসেছে
মিথ্যে বাবা, মিথ্যে। তুমি যা দেখেছো সব মিথ্যে। তুই থাম। নিজের চোখে আমি যা দেখলাম তা কতখানি সত্যি তা আমি তেমনি কষ্ট জানতে চাই। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রথিনদা আমায় কি বললো বলে বাড়ির ভেতরে ডাকলো। আমি তো রথিনদাকে বিশ্বাস করে বাড়ির ভেতরে চলে এলাম। তারপর তারপর ওই রথিনদা আমায় খুব প্রস্তাব দিল। আপনি কোনো চ্যাকামতি? আমি খাই বলি। ওই রথিনদা বিয়ে করবে কিনা আমাদের হাতে গ্যারেন্টি নেই। আমি ঠিক করে আসলে শারীরিক সম্পর্ক তোমার মতো অন্য কথা। সব কথা কিন্তু এখনো আমার শোনা হয়নি। বলো মা, বলো তারপর কি হলো? তারপরে ওই রথিনদার প্রথমে রাজি হয়নি বলে আমাকে জোর করে নিয়ে তুমি বিশ্বাস করো বাবা, এসব সম্পূর্ণ মিথ্যে। এই অসম্পূর্ণ নোংরা মেয়েটা জোর করে আমাকে নারী যে মানের জাতি, নারী মাত্র যে ভোগের সামগ্রী নয়, এই নির্মম সন্তানা, এই কেমন এই তোর উচ্চ শিক্ষার নমুনা, এই শিক্ষা, এই আমি মাথায় ঘর পায়ে টাকা উপার্জন করে আমি ঘর পেয়ে ফেলেছি। সমাজে মানুষের সামনে এই সত্যের গল্পে শিক্ষিত ছেলে বাড়িতে ডেকে ডেকে শ্রীমতানি করেছে। তখন আমি সবার কাছে কেমন করে মরক দেখাবো। এই হতো মাথাটাকে তুমি জিজ্ঞেস করো। বাবা কি হয়েছে? তিনি আমার করে মাথার উপরে দাঁড়িয়ে আছে কেন? আপনার বাবার মতো কেমন করে মারতে পারছে কেন? কি হয়েছে? বলার ভাষা যেমন হারিয়ে গেছে মা। মিথ্যার নেক আমার নিষ্কলঙ্ক জীবন আকাশ থেকে ঢেকে ফেলেছে। তাই তো আজ আমি পরিস্থিতির শিকার হয়ে অপরাধ না করে এই মেয়েটার চিরতহানির অপরাধে অপরাধী। বিশ্বাস করি না। আমার অভিজ্ঞতা এমন কাজ করতে পারে না। কি সত্যি? ওই জ্যাঠামশাইকে জিজ্ঞেস করুন না। উনি তো সব দেখেছে। উনি ভুল দেখেছে। ভুল দেখেছে। আমি আমার অতীত খুব ভালো করে চিনি। সত্যবাদীকে আমি চিনি। আমার অতীত কখনো এমন কাজ করতে পারে না, কিছুতেই করতে পারে না। আমিও যদি নিজের চোখে না দেখতাম তাহলে তো রথির মতো অন্ধবিশ্বাসে ভর করে তোমার মতো একই কথা বলতাম। তাছাড়া কোনো মেয়ে মিথ্যে করে নিজের বদনাম ছড়াতে পারে না। পারে গো পারে, এরা সব পারে। যে মেয়েরা কোনো পুরুষের মনে নাগাল পায় না, সেই সব মেয়েরা অর্থ রোজগার করে যাতে পুরুষের মনে জায়গা করে নেওয়ার জন্য সে অনেক কিছু করতে পারে। তার মানে মেয়েটাকে আমি খুব ভালো করে চিনি। আমি ওর সম্পর্কে অনেক কিছু শুনেছি। আমি শুনেছি তুমি আমার রতিকে সব কাজের জন্য খুঁজবুট করো। আর তোমাকে বিয়ে করবার জন্য আমার রতিকে তুমি বারবার করে চাপ দাও। মিথ্যে যাহা মিথ্যে কথা। কারণ এই রথি আমার মেয়েকে বিয়ে করার জন্য আমার মেয়ের পিছনে ঘুরঘুর করতো। বাবা, তুমি এসেছো বাবা। আমাকে ছেড়ে দাও।
সবেমাত্র চাকরিতে জয় করেছে। এই সময় যদি কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ে, ওর চাকরিটা হয়তো চলে যাবে। তাহলে এমন কিছু করো যাতে তোমার ছেলের চাকরিটা বজায় থাকে আর আমার মেয়ের সম্মানটাও বজায় থাকে। ঠিক আছে? মানে মানে বলছিলাম তোমার এই ওদের ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা আছে। ওকে আমি কখনো বিয়ে করতে পারবো না। তাহলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। তাই যাবো, তবু